হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে যে অনুবাদ চর্চা। তো অনুবাদ চর্চার আমরা প্রথম দুই ধাপ মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি। প্রথম আম, যে দুইটা ক্লাস আমরা করে ফেলেছি টেন্স নিয়ে, মোটামুটি আমরা ভালো একটা ধারণা নিয়েছি ইতিমধ্যে। তো একটা অনুবাদ করতে গেলে আপনারা জানেন যে সেখানে অনেকগুলো বাক্য থাকে। সেই বাক্যগুলো মূলত হচ্ছে বিভিন্ন কালের আন্ডারে পড়ে, ঠিক আছে? সেই বাক্যগুলো মূলত কোনো কালের আন্ডারে পড়ে যায়, কোনো একটা টেন্সের আন্ডারে পড়ে, ঠিক আছে, বিলং করে কোনো একটা ক্যাটাগরিতে আপনি নিয়ে যেতে পারবেন, সেটা পাস্ট পারফেক্ট হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট হোক, এইভাবে আপনি নিয়ে যেতে পারবেন। তো শুরুতেই যদি আপনি টেন্সে ভুল করেন, যদি আপনি টেন্স না বুঝেন, তাহলে আপনি অনুবাদে ভুল করবেন, এটাই স্বাভাবিক। যদি আপনি পেসেজের টেন্সে ভুল করেন, আপনি উত্তরে ভুল করবেন, সেটাই স্বাভাবিক, এবং সেখানে মার্ক কিন্তু আপনার একেবারে জিরো চলে আসে। সবচেয়ে ভয়ানক ব্যাপার যেটা, যে পার্শিয়াল মার্কটাও আপনি পাচ্ছেন না। যে আপনি ওয়ার্ড গুলো জানেন, ইংলিশ করতে পারেন, কিন্তু আপনার মতো করে আপনি অ্যান্সার করেছেন, মোটামুটি ইংলিশটা দিয়েছেন, কিন্তু আপনি মার্কটা তুলে আনতে পারেন, জিরো চলে এসেছে। কেন? কারণ হচ্ছে আপনি টেন্স একেবারেই ভুল করেছেন, টেন্স কোথাও কোথাও পারেন নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অনেক টেন্সে তো আমি পারি, প্রেজেন্ট ইনডিফিনিট এইগুলো তো কি শিখতে হয়? হ্যাঁ, কোথাও কোথাও যদি একটা দুইটা জায়গায় 1% 2% আপনি ভুল করে চলে আসেন, 1% 2% জায়গায় যদি আপনি ভুল করে চলে আসেন, সেই যে 1% 2% জায়গার যে ভুল, সেটার যে আপনাকে ক্ষতিটা করলো, সেই ক্ষতিটা কিন্তু আপনার জন্য অনেক বেশি একটা ক্ষতি, মানে লস বই আনতে পারে। মানে আই মিন, আপনার কোনো একটা বড় গোল আপনার হাতছাড়া হয়ে যেতে পারে, বড় একটা গোল হাতছাড়া হয়ে যেতে পারে। দেখা গেল রিটেন থেকে আপনি ভাইবা পর্যন্ত টিকেছেন, কিন্তু রিটেনের মার্ক কম থাকার কারণে আপনি চাকরিটা পাননি, অথবা আপনি রিটেনই টিকেননি, এরকম হতে পারে। তো আমরা গত দুই ক্লাসে মোটামুটি টেন্স ক্লিয়ার করে ফেলেছি। টেন্স সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা হয়ে গিয়েছে যে কিভাবে কি করতে হয়। কিন্তু আসলে টেন্স যদি জানি, এখন কেউ বলতে পারেন যে টেন্স যদি জানি তাহলেই কি আমি অনুবাদে ভালো করতে পারবো? না, অনুবাদে ভালো করার জন্য বেশ কয়েকটা ব্যাপারের উপরে ডিপেন্ড করে যে অনুবাদে আপনি ভালো করবেন। শুধুমাত্র আপনি টেন্স পারেন তার মানে আপনি যে অনুবাদ পারবেন তা না। দেখবেন যে একটা বাক্য থাকে, যে সেটার ভিতরে আবার কিছু কিছু কি থাকে, শাখা বাক্য থাকে, মানে অনেকগুলো আহ, ছোট ছোট বাক্য দিয়েও একটা বড় বাক্য তৈরি করা হয়। স্পেশালি আপনার অনুবাদে সেই রকমই বাক্য ফেস করবেন, যে দুই তিনটা বাক্য দিয়েছে, সেই দুই তিনটা বাক্যকে জুড়ে একটা বাক্য বানিয়েছে। তো এখন আপনার প্রথম কাজ তো বাক্যগুলোকে ভেঙে ফেলা। এখন বাক্যগুলোকে যখন আপনি ভাঙবেন, তখন আপনি টেন্সের দেখা পাবেন, টেন্সের স্ট্রাকচার বুঝবেন। কিন্তু এই যে দুইটা বাক্যকে একসাথে আহ, জুড়ে দেয়, একসাথে কানেক্ট করা, এই বাক্যগুলো কিভাবে কানেক্ট হয়, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার মাথায় একদম ক্লিয়ার আইডিয়া না থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনি এইসব জায়গায় ঝামেলা ফেস করবেন। এখন বলতে পারেন যে অমুক ভাইকে তো দেখেছি, সে তো এই জিনিসগুলো করে নাই। কারণ অমুক ভাই এই জিনিসগুলো, কনসেপ্ট গুলো একেবারেই ক্লিয়ার ছিল, সে হয়তো টিউশনি করেছে, অথবা হাই স্কুলে তার বড় ভাই ছিল, অথবা তার বাবা ছিল হাই স্কুলের টিচার, অথবা তার অনেক টিউশন ভালো টিচার পেয়েছিল, যেটা হয়তো বা আপনি ওই লাইফটা, ওই রাস্তাটা আপনি পার করে আসেন নাই, কোনো কারণে আপনি এই কিছু কিছু জায়গায় গ্যাপ আছে। সো আপনাকে টেন্স বুঝতে হবে, এবং বুঝতে হবে কি যে দুইটা বাক্য কিভাবে এক করে ফেলে, লিঙ্কার দিয়ে কনজাংশন দিয়ে কিভাবে এক করে ফেলে। তো ক্লাসের শুরুতেই আমি যে জিনিসটা বলতে চাই, আমরা পিএইচডি করার জন্য ক্লাসটা করতেছি না, আমরা করতেছি হচ্ছে অনুবাদে ভালো করার জন্য। তো আমাদের যতটুকু প্রয়োজন হবে আমি ততটুকু নিয়েই আলোচনা করব, এক্সট্রা আলোচনা আমরা করব না। ধরেন এডমিশন টেস্টের জন্য যেই পড়াশোনা করা, যেই টপিক গুলো গ্রামারের পড়ানো দরকার, সেগুলো কিন্তু আমরা পড়ছি না। স্পোকেনে ভালো করার জন্য যে রুলস গুলো ফলো করা দরকার, সেগুলো আমরা করছি না, কারণ আমাদের এখানে স্পোকেন দরকার নাই। আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি বা কোনো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার ফ্যাক্টর না। আমাদের ফ্যাক্টরটা কি? আমাদের ফ্যাক্টরটা হচ্ছে অনুবাদে ভালো করা। আমাদের ফ্যাক্টরটা হচ্ছে প্যাসেজে কিভাবে একটা ভালো উত্তর, মানসম্মত উত্তর আমি দিয়ে আসতে পারি। তো মাথায় কিন্তু আমাদের এটা সেট করে নিতে হবে যে আমাদের মিশনটা হচ্ছে অনুবাদে ভালো করা। সো এখানে ফ্রেজের সংজ্ঞাটা আপনাকে না জানলেও হবে, তারপর আমি বলবো। কিন্তু ফ্রেজের সংখ্যাটা আপনি যদি না জানেন, ফ্রেজ জাস্ট একটু বুঝেন, এতটুকু বুঝতে হবে। মানে অনুবাদ চর্চার জন্য আপনাকে যতটুকু বোঝা দরকার বা যতটুকু জানা দরকার, ততটুকু জানা মানে হচ্ছে আপনি অনুবাদের জন্য কাজ করলেন। আর যদি আপনি বেশি জানেন, কোনো সমস্যা নাই, কিন্তু যদি বেশি জানতে গিয়ে আপনি সময় নষ্ট করেন বা সময় অপচয় করেন, সেক্ষেত্রে আপনার একটু টাইম লাগবে, ঠিক আছে? শেখা কখনো অপরাধ না,
আপনি হচ্ছে শিখতে পারেন, অনেক বেশি শিখতে পারেন, ডিকশনারি মুখস্থ করে ফেলতে পারেন, সেটা আপনার এখতিয়ার। কিন্তু আপনি কতটুকু জানেন তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি চাকরি পেয়েছেন কিনা। আর আপনি চাকরি কিভাবে পাবেন এই জিনিসগুলোতে ভালো করতে পেরে। আমরা দেখেছি এসএসসি এইচএসসি তে আমাদের যে ফ্রেন্ড ছিল তারা অনেকেই আছে যে ইংলিশে ভালো বা বাংলাতে অনেক ভালো, ক্লাসে অনেক বেশি মার্ক পেয়েছে আপনার চেয়ে, কিন্তু যখন বোর্ডের রেজাল্ট হয়েছে, বোর্ডের রেজাল্টে আপনি ইংলিশে গিয়ে দেখা গেছে আপনি 80+ মার্ক পেয়েছেন, সে এটা পায় নাই। তার মানে কি সমাজ জানে বা সার্টিফিকেট বলে কি আপনি বেটার জানেন তার চেয়ে। সো এখন এই জন্য যে যে আপনি যদি জব পান তাহলে আপনার এই সব কিছু সার্থক, আর যদি আপনি জব না পান তাহলে এগুলো তো সার্থক না। সো দার্শনিক কথা বললে দার্শনিক কথা বলা যায়, কিন্তু মেয়ের বাবা দার্শনিক কথা শুনবে না। মেয়ের বাবার কাছে গিয়ে যদি ঘটক সাহেব বলে যে ছেলে তো ইংলিশে অনেক ভালো পারে কিন্তু চাকরি টাকরি পায় নাই, আবার গিয়ে বললো কি যে যে ছেলে ইংলিশ তেমন মোটামুটি পারে, কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু সে চাকরি পেয়েছে, অনুবাদে ভালো করেছে, চাকরি পেয়েছে, তো মেয়ের বাবা কোনটাতে রাজি হবে? সো দার্শনিক চিন্তা ভাবনা বাদ দিয়ে আমাদের বাস্তবতার পথে চলতে হবে, কারণ আপনারা এখন চাকরির জন্য যাচ্ছেন, যেটা হচ্ছে সবচেয়ে কঠিন বাস্তবতার ভিতর দিয়ে যাচ্ছে। সো আমরা ফ্রেজ সম্পর্কে জেনেছি, তাই না? ফ্রেজ সম্পর্কে শুনেছি, অনেকবার শুনেছি, ফ্রেজ ফ্রেজ এরকম। তো ফ্রেজ নিয়ে অনেকের ভয় ভীতিও কাজ করে, আসলে ফ্রেজটা কি, ক্লজটা কি, এবং অনেক সময় দেখা যায় এই ব্যাপারে আপনাকে ভয় ভীতি ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক আছে, যে আপনি ফ্রেজ মানে অনেক পিএইচডি করতে হবে, ক্লোজ অনেক পিএইচডি করতে হবে, আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আপনাকে অনুবাদের জন্য যতটুকু ফ্রেজ জানা দরকার, আপনাকে অনুবাদের জন্য যতটুকু ক্লোজ জানা দরকার, ততটুকু যদি আপনি জানতে পারেন আপনি কিন্তু মিশন সাকসেসফুল করে ফেলতে পারবেন, আপনার মিশন কমপ্লিট করে ফেলতে পারবেন। তো দেখেন আমি এখানে কিছু ফ্রেজের ইয়ে দিয়েছি, এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে নাউন ফ্রেজ, একটা ভার্ব ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ এবং প্রিপোজিশনাল ফ্রেজ। ঠিক আছে, তো এই যে ফ্রেজ, এখন ফ্রেজ নিয়ে যদি আমরা হচ্ছে পড়তে যাই সারা রাত শেষ হয়ে যাবে। ফ্রেজের ডেফিনেশন, ফ্রেজ কোথায় উৎপত্তি হয়েছে, ফ্রেজ প্রথমে কিভাবে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি, ফ্রেজের সংজ্ঞা কি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা অনেক কিছু করে ফেলতে পারি। কিন্তু আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের অনুবাদের জন্য ফ্রেজ কতটুকু লাগে, অনুবাদের জন্য ফ্রেজ কতটুকু লাগে সেটাই হচ্ছে আমরা দেখব। এখন দেখেন অনুবাদের জন্য ফ্রেজ কতটুকু লাগে। নাউন ফ্রেজ, নাউন ফ্রেজটা একটু লক্ষ্য করেন, দ্য টিনি মাউস। এখন ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ, মানে কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ। ঠিক আছে, সেখানে কি থাকবে না, একটা সাবজেক্ট আপনি পাবেন না, সেখানে সাবজেক্ট থাকবে না, কয়েকটা শব্দ মিলে একটা ফ্রেজ। যেরকম দ্য টিনি মাউস, ঠিক আছে, আপনি বললেন যে দা হট বয়, দা হট বয়, এরকম করে আপনি বললেন, তো এই যে শব্দগুচ্ছ, হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে দ্য স্মার্ট বয়, দ্য হ্যান্ডসাম গাই, দ্য টিনি মাউস, তো এই যে নাউন ফ্রেজ, তো এইটা হচ্ছে নাউন ফ্রেজ। এখন আরেকটা জিনিস কি, নাউন ফ্রেজ কাকে বলে? নাউন ফ্রেজটা হচ্ছে যে বাক্যে কয়েকটা শব্দগুচ্ছ আছে যে এরা মিলে, তিনটা শব্দ মিলে হচ্ছে একটা সাবজেক্টের কাজ করবে, এটা সাবজেক্ট এবং অবজেক্টের কাজ করবে। দেখেন, দ্য টিনি মাউস ইজ ইটিং, দ্য টল বয় ইজ রানিং। ঠিক আছে, আমরা কি করেছি, ছোটবেলা থেকে পড়াশোনা করেছি যে আমরা দেখেছি কি যে একটা সাবজেক্ট থাকে, একটা বাক্য, রহিম ইজ এ গুড বয়। এখানে রহিম কি? একটা সাবজেক্ট। রহিম ইজ এ গুড বয়, এখানে রহিম হচ্ছে একটা সাবজেক্ট। কিন্তু যদি বলা হয় যে দ্য স্মার্ট বয় রহিম ইজ এ গুড বয়, এখন দ্য স্মার্ট বয় কি? এটাও তো রহিমকে করতেছে, তাহলে এর কি করতেছে, কিসের কাজ করতেছে? অ্যাডজেক্টিভের কাজ করতেছে। সো এইরকম কিছু কিছু শব্দগুচ্ছ আপনি যখন অনুবাদ করতে যাবেন দেখবেন যে এরা তিন চারটা মিলে একটা ওয়ার্ডের, একটা বাংলা কথার বা একটা শব্দগুচ্ছের কাজ করতেছে, যারা হচ্ছে নির্দিষ্ট একটা কাজ করতেছে। সেটা হয়তো বা কোনো একটা ভার্বের মতো কাজ করতেছে, অথবা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, অথবা নাউন ফ্রেজের মতো কাজ করতেছে। দেখেন, প্রিপোজিশনাল ফ্রেজ, অন দা টেবিল, অন দা টেবিল। সো আমরা কি জানি, প্রিপোজিশন মানে জানি শুধু অন, কিন্তু অন দা টেবিল মানে কি? এটা একটা ফ্রেজ। ফ্রেজ মানে কি? শব্দগুচ্ছ। এতটুকু জানেন যদি ভাই, আপনার আর ফ্রেজ নিয়ে জানার দরকার নাই, অনুবাদের জন্য এতটুকু জানলেই আপনার হবে।
এখন বলতে পারেন যে অনুবাদের জন্য এতটুকু জানলে হবে, সেটার একটু এক্সপ্লেন করে বলেন তো আমাকে। আমি যদি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন অনুবাদ করতে যাই তখন আমরা কি কি জিনিসে ফেস করি, সবচেয়ে ভয়ানক যে জিনিসগুলো ফেস করি সেটা হচ্ছে যে আমাদের প্রথমেই আমরা ফেস করি কি, দুই তিনটা বাক্য মিলে একটা হয়েছে যে আমি বাড়ি গিয়ে ভাত খেয়ে তারপরে স্কুলে গেলাম। আমি বাড়ি গিয়ে ভাত খেয়ে স্কুলে গেলাম। দেখেন এখানে তিনটা বাক্যকে যুক্ত করে একটা একটা করা হয়েছে। আপনাকে তো আর অনুবাদে বলবে না যে রহিম ইজ আ গুড বয়, বা আমি ভাত খাই, হ্যাঁ আমি তাকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করতে চাই, এই টাইপের তো বাক্য আপনাকে দিবে না। আপনাকে দিবে কি, আমি তাকে বিয়ে করে সংসার করতে চাই এবং বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে চাই। তো এইরকম লম্বা বাক্য আপনাকে বলবে, শুধু বলবে না যে আমি তাকে বিয়ে করতে চাই, বিয়ের মাঝেই থাকবে না, একেবারে বাকি জীবনও কাটাই দিবে। সো আপনাকে কি করতে হবে, এই জিনিস থেকে কি করতে হবে, ওই যে ভাঙতে হবে যে আমি তাকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে চাই। সো আমি তাকে বিয়ে করে একটা 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 অংশ, সুখে শান্তিতে বসবাস করতে চাই এইটা একটা অংশ। সো এইরকম জায়গায় এখন আপনাকে বললো যে দ্য টিনি মাউস ইজ রানিং, রানিং, ঠিক আছে, যে দৌড়াচ্ছে। এখন আপনি কি করবেন, আপনি যখন অনুবাদ করতে যাবেন তখন আপনাকে প্রথমে আপনার মাথায় আসবে কি যে মাউস, মাউস হচ্ছে সাবজেক্ট, এখানে মাউস হচ্ছে সাবজেক্ট। এই ফ্রেজটা মানে দ্য টিনি মাউস, এই টোটাল ফ্রেজটা হয়ে গেছে একটা সাবজেক্ট। এই টোটাল ফ্রেজটা হয়ে গেছে একটা সাবজেক্ট। তো যখন আপনি বাংলা করছেন তখন এই টোটাল টিনি মাউসটাকে আপনি বাংলা করবেন যে এই পুচকে ইঁদুরটি, ঠিক আছে, এইভাবে। সো এইভাবে যদি আপনি করতে পারেন, এতটুকু যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে হবে, এত বেশি কিছু জানার দরকার নাই। এটা কি ভার্ব ফ্রেজ নাকি এটা কি এডজেক্টিভ ফ্রেজ, এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ, এত কিছু জানার দরকার নাই। আপনি জাস্ট বুঝেন যে ফ্রেজ মানে হচ্ছে একটা শব্দগুচ্ছ, সেই শব্দগুচ্ছটা কোনো একটা বাক্যের ভিতরে থাকে, সেই বাক্যের ভিতরে কোনো একটা কাজ করে, হয়তোবা সেটা সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, দ্যাটস ইট, এইরকম। এতটুকু যদি আপনি বুঝতে পারেন তাহলেই হবে। আপনাকে রিটেন এক্সামে বলবে না যে নাউন ফ্রেজের সংজ্ঞাটা আমাকে দেন, সো আপনাকে নাউন ফ্রেজের সংজ্ঞার দিকে করার দরকার নাই। যদি আপনি জানেন এক্সট্রা ভাবে, ঠিক আছে, আপনি আপনি হয়তো ইংলিশে পড়াশোনা করেছেন, আপনি এই জিনিসটা জানেন, ফাইন, দ্যাটস ফাইন। আপনি শিখলেন, পরবর্তীতে আপনি যখন টিচিং করাবেন বা ক্লাস নিবেন তখন আপনি সেটা আপনার স্টুডেন্টদেরকে শেখাবেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি যদি অনুবাদের কথা বলেন তাহলে এই যে ফ্রেজ, এই ফ্রেজের কথাটাই আপনাকে বুঝতে হবে যে এটা হচ্ছে একটা শব্দগুচ্ছ, এই হচ্ছে কি কথা। এখন ফ্রেজের ব্যাপারটা বুঝলাম, এখন ক্লোজ ব্যাপারটা কিরকম। আমি যে বলেছিলাম ফ্রেজ মানে হচ্ছে কি শব্দগুচ্ছ, গ্রুপ অফ ওয়ার্ডস। আর অন্যদিকে ক্লোজ হচ্ছে কি একটা ফাইনিট ভার্ব থাকবে আর একটা সাবজেক্ট থাকবে, এইরকম থাকবে মানে সাধারণত। জাস্ট আপনি সিম্পলি চিন্তা করবেন। সো দেখেন ফ্রেজ আর ক্লোজের ভিতরে পার্থক্যটা কি, কেউ বলতে পারেন ফ্রেজ এবং ক্লোজের ভিতরে পার্থক্য কি? ফ্রেজে একটা জিনিস নাই, ক্লোজে একটা জিনিস আছে। হ্যাঁ, যদি কেউ বলেন ফ্রেজ এবং, ফ্রেজে কোনো ভালো থাকে না। ওকে, দেখেন ফ্রেজে ভার্ব থাকে না বলতে আপনি ভার্ব প্লাস আইএনজি টাকে পাবেন, হয়তো বা অন্য রূপে থাকে, কিন্তু সাবজেক্টটাকে কিন্তু আমরা সরাসরি পাচ্ছি না। আমি যদি নর্মাল চিন্তা করি, একেবারে সিম্পল চিন্তা করি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফাইনিট ভার্ব অনেকে বলেছেন, ভার্বের কথা বলেছেন, অবশ্যই আপনাদের কথা আমি হচ্ছে আমি একমত। কিন্তু ব্যাপার হচ্ছে যে সাবজেক্ট আপনি পাচ্ছেন না, যেটা হচ্ছে আপনি ক্লোজে পাচ্ছেন। এইভাবে নর্মালি চিন্তা করবেন যে যত সহজে আমি জিনিসটাকে ধরতে পারি, এই হচ্ছে গিয়ে কথা। আমাদের অনুবাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা যেন বুঝতে পারি। দেখেন ওয়ার্কিং হার্ড হি মেড এ গুড রেজাল্ট। এখন বলেন তো, ওয়ার্কিং হার্ড কি ফ্রেজ না ক্লজ? ভাইয়া ফ্রেজ। এটা হচ্ছে ফ্রেজ। কেন ফ্রেজ আপনি বললেন, আপনার যুক্তি বলেন। কারণ এখানে সাবজেক্ট নেই ওকে, থ্যাংক ইউ, আর থ্যাংক একটা ইউ। ওকে, ওকে। সো এখন দেখেন যে ক্লোজ যদি বলি, ক্লোজ তিন প্রকার, আমরা সংজ্ঞার দিকে পড়ে যাব, আমরা একটু পড়তে থাকবো, পড়তে পড়তে আমরা এই জিনিসগুলো বুঝে ফেলবো, ঠিক আছে। কারণ আমাদের মেইন টার্গেট হচ্ছে অনুবাদ, অনুবাদের জন্য আমাদের যতটুকু বেসিক আইডিয়া প্রয়োজন সেটা হচ্ছে কথা। আমাদের মেইন স্টেডিয়াম হচ্ছে, মেইন খেলা হবে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের সাথে, অথবা আর্টিকেল বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এইগুলা করার সাথে। এইগুলা জাস্ট আমরা শিখতেছি, জাস্ট কারিগরি কিছু জটিলতা আমাদের আছে, এই জিনিসগুলো যাতে করা যায়। আমরা যখন
অনুবাদ করতে যাব তখন যেন এই জিনিসগুলো আমাদের সেন্সে কাজ করে, যে এটা তো ক্লজ, এটা তো ফ্রেজ, বা এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা তো সিম্পল সেন্টেন্স, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। এই জিনিসগুলো যেন আমাদের সেন্সে কাজ করে, সেই জন্য আমরা এই জিনিসটা শিখছি। আমরা কিন্তু ক্লজ পরীক্ষায় আসবে ক্লজ অ্যান্সার করার জন্য কিন্তু আমরা শিখছি না যে নিচের কোনটি ক্লজ। সো ক্লজ তিন প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে প্রিন্সিপাল ইন্ডিপেন্ডেন্ট মেইন ক্লজ, অথবা সাবঅর্ডিনেট ডিপেন্ডেন্ট ক্লজ, অথবা কোঅর্ডিনেট ক্লজ। এখন দেখেন এই যে ক্লজ, এই ক্লজ নিয়ে আমরা কিন্তু পরে কথা বলছি, আমি আবার বলেছি আপনাদেরকে। দেখেন আমরা তো জানি যে বলেছিলাম যে দুইটা বাক্যকে লিঙ্কার করে ফেলে। তো যেভাবে লিঙ্কারটা হয়, দেখেন সাবঅর্ডিনেট ক্লজে কিভাবে লিঙ্কারটা হয়, যখন হোয়াট হয়, হুইচ হয়, হোয়েন হয়, হোয়ার হয়, সো দ্যাট, সিন্স, এজ দ্যাট, এরকম যদি হয়, তাহলে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজে এই লিঙ্কার গুলো হয়। তারপরে কি কোঅর্ডিনেট ক্লজে এন্ড অর বাট ইয়েট দেয়ারফর সো এন্ড সো, এইগুলো হয়। ঠিক আছে, আমাদের অনেকটা মাথার উপর দিয়ে যাচ্ছে, আমরা ক্লাস করতে করতে এই জিনিসগুলো বুঝে ফেলবো। ওকে, তারপরে দেখেন আমরা এই যে দুইটা ক্লোজের কথা বললাম, এই দুইটা ক্লোজের কথা আমরা পরবর্তীতে এইখানে এসে আস্তে আস্তে পেয়ে যাব। তো আমি কি বলেছিলাম যে আমাদেরকে অনুবাদ করতে গেলে যদি আমরা বুঝতে পারি যে এটা সিম্পল সেন্টেন্স অথবা কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে আমাদের ভাঙতে সুবিধা হবে। আপনার অনুবাদ করবেন তো আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড করবেন বা টেন্স অনুযায়ী করবেন, কিন্তু দুই তিনটা বাক্যকে যে আপনি ভাঙবেন, এই ভাঙার যে আপনার দক্ষতা, এটা বৃদ্ধি পাবে কিভাবে? আপনি যখন বাক্যের গঠনটা বুঝবেন, যেটা কোন গঠনের মাধ্যমে করা হয়েছে, কোন কনজাংশনের মাধ্যমে এটাকে করা হয়েছে। তো আমরা জানি কি যে একাধিক বাক্যকে কিভাবে হচ্ছে যুক্ত করা হয়, সেগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই টেন্স গুলোর ভিতর দিয়ে পড়ে। স্পেশালি আপনি যখন ইংলিশ টু বাংলা অনুবাদ করবেন, তখন আপনি এটার বেনিফিট সবচেয়ে বেশি পাবেন। বাংলা থেকে ইংলিশ করতে গেলে তো আপনি আপনার মতো করে, আপনার হাতে একটা ব্যাপার থাকে, কিন্তু ইংলিশটা তো ইংলিশের মতো করে স্ট্রাকচার দিয়ে দেওয়া থাকে, মানে প্রশ্ন দিয়ে দেওয়া থাকে। সো ওইটা থেকে আপনাকে বাংলা করতে হবে। সো আপনি যদি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের স্ট্রাকচারটা বুঝেন এবং আপনার মতো করে করতে পারেন, ভাঙতে পারেন, তাহলে কিন্তু আপনি এইটার বেনিফিটটা পাবেন। ওকে, তাহলে যদি সিম্পল সেন্টেন্সের কথা বলি, সিম্পল সেন্টেন্স আপনি কিভাবে বুঝবেন? এই যে বাই ফিনিশিং দ্য ওয়ার্ক ইউ ক্যান গো, এখন এইটা কিভাবে সিম্পল সেন্টেন্স হলো, এই জিনিসটা যদি আমি বুঝতে চাই, তাহলে প্রথমে আমাকে নর্মালি বুঝতে হবে যে এখানে কি হবে, সিম্পল সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। এখন কেউ বলতে পারেন যে প্রিন্সিপাল ক্লজ ক্লজ জিনিসটা তো বুঝলাম না, প্রিন্সিপাল ক্লজটা কি? একটু আগেও ক্লজের কথা বলেছিলেন, ক্লজ এত প্রকার। হুম, তো সেখানে দেখেছিলাম যে একটা হচ্ছে প্রকার হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে, তো যদি পেলাম, ঠিক আছে। তো এইভাবে আপনি হচ্ছে সিম্পল সেন্টেন্স কে বের করতে পারেন। আর এটার ভিতর দিয়ে যদি আপনি আরো নারী নক্ষত্র বের করতে যান, যে এটার ভিতর সরাসরি অনুবাদে অত কাজে লাগবে না, জাস্ট আপনার বেসিকটা ক্লিয়ার করার জন্য আমরা এই জিনিসগুলো একটু পড়তেছি। ঠিক আছে, একেবারে আপনি বলতে পারবেন যে হুবহু এই জিনিসটা আমি কোথায় অনুবাদে অ্যাপ্লাই করব। জাস্ট আপনি কোথাও কোথাও জায়গায় আপনি আটকে যাবেন, তখন আপনার বেসিক কনসেপ্ট গুলো থাকলে আপনি ইজিলি ওইখান থেকে, ওই প্রবলেম গুলো থেকে উতরে যেতে পারবেন। তো কমপ্লেক্সে কি হয়েছে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এখন কেউ বলতে পারেন যে সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ তো একটু আগে বললেন, আমি বুঝলাম, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আমি কিভাবে বুঝবো? এই যে একটু আগে আমি বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যেখানে হচ্ছে হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, সো দ্যাট, সিন্স, এজ দ্যাট, এগুলো থাকবে। এখন এইগুলো আমি কিভাবে পারবো? এগুলো আপনি মুখস্থ করবেন, আর যদি মুখস্থ করতে ভালো না লাগে, চর্চা করার মাধ্যমে আপনি আয়ত্ত করে ফেলবেন। কেউ মুখস্থ করে চর্চা করে, কেউ চর্চার মাধ্যমে মুখস্থ করে, যেটা আপনার জন্য কমফোর্ট জোন, যেটা আপনার কাছে ভালো লাগবে সেটা হচ্ছে আপনি করবেন। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। সিম্পল, কমপ্লেক্স, সিম্পল এটা বললাম, কমপ্লেক্স এর কথা বললাম কি একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তো কিভাবে আমরা প্রিন্সিপাল ক্লজ পাচ্ছি? ইউ ক্যান গো, ইফ ইউ ফিনিশ দ্য ওয়ার্ক ইউ ক্যান গো, ইউ ক্যান গো একটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ? এই যে একটু আগে আমি আপনাদেরকে দেখিয়েছি যে একটা কিভাবে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হবে। তারপরে দেখেন কম্পাউন্ড যদি সেন্টেন্স হয়, সেক্ষেত্রে কি হবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে
আর কনজাংশনের জায়গায় এন্ড অর বাট থাকবে। এই জিনিস যখন আমি আপনাদেরকে পড়াচ্ছি তখন আপনারা এই জিনিসগুলো পানির মতো জানেন, কারণ এন্ড অর বাট দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স হয়, এটা সবাই পারে। স্কুলের বাচ্চারা যেখানে পারে আপনারা তো এই জিনিসগুলো পারবেনই। আমি জাস্ট আপনাদেরকে একটা রিচেক দিচ্ছি, 10টা জায়গায় হয়তো বা 2টা বা 3টা জায়গায় আপনাদের ইমপ্রুভ করা থাকবে। কারণ যারা ইমপ্রুভ করার জন্য আসে তারা জিরো নলেজ নিয়ে আসে না, তারা যথেষ্ট জ্ঞান নিয়ে আসে। হয়তোবা কোনো কোনো জায়গায় তাদের কাজ করতে হবে, সেই জিনিসগুলো ইমপ্রুভ করতে পারে। তার মানে আমি সব বলবো, 10টা জিনিস বলবো, 10টা জিনিস আপনাকে ইমপ্রুভ করতে পারেন, হয়তো বা 8টা জিনিস আপনার অলরেডি ইমপ্রুভড। সো এইভাবে আপনি করতে পারেন। অথবা কি দেখতে পারেন, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা কোঅর্ডিনেট ক্লজ থাকবে, ঠিক আছে? সো সবচেয়ে বেটার হয় এই যে এন্ড অর বাট দিয়ে আপনি চেক করে ফেলা, ফিনিশ দ্য ওয়ার্ক ইউ ক্যান গো। এখন কেউ বলতে পারেন যে ইউ আমি না দিলাম, ঠিক আছে? এখন ফিনিশ দ্য ওয়ার্ক ইউ ক্যান গো, আমি বলবো যে এইভাবে দেওয়াটা বেটার হয়। যদি এই দিক দিয়ে সাবজেক্ট থাকে, ঠিক আছে, এই দিক দিয়ে সাবজেক্ট আপনি না দিলেন। তো এই হচ্ছে গিয়ে সহজ ভাষায় সিম্পলি সেই ছোটবেলার পড়ে আসা বইগুলোর কিছু চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অংশ যেগুলো আমাদের অনুবাদে কাজে লাগবে, সেগুলোর এক ঝলক বা এক পলকে আমরা এই জিনিসগুলো দেখলাম। এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমি বলেছিলাম প্যাসেজে উত্তরের মান উন্নয়ন করার জন্য সরাসরি প্যাসেজ থেকে বাক্য দিবেন না। কি করবেন, বাক্যে যেরকম আছে সেটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন, ঠিক আছে? ট্রান্সফরমেশন করার ট্রাই করবেন। আপনার যদি সিম্পল সেন্টেন্সে থাকে আপনি কম্পাউন্ডে নিয়ে আসবেন, কম্পাউন্ডে থাকলে আপনি কমপ্লেক্সে নিয়ে আসবেন। মানে এইরকম চেঞ্জ টেঞ্জ করলে হুবহু আর ওই রকম থাকে না। এবং আপনি যখন ফোকাসের কথা বলেছিলাম, ফোকাসে কোটেশন দিয়ে যখন আপনি শুরু করবেন, সব সেন্টেন্স আপনি সিম্পল সেন্টেন্সে দিবেন না, সব সেন্টেন্স আপনি কমপ্লেক্স সেন্টেন্সে দিবেন না। আমাদের রুটিনে ছিল কি, শুরুর ফোকাসের জন্য একটি ক্লাস ছিল, কিন্তু এই যে আমি যেটা পড়াচ্ছি এখন, সেটা কিন্তু আপনি ফোকাসে নিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন, প্যাসেজে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আপনি একটা লেখা লিখলেন, সব বাক্য হচ্ছে সিম্পল সেন্টেন্সে, 10টা কথা বলেছেন, 10টা বাক্য হচ্ছে সিম্পল সেন্টেন্স, তখন আপনার এটা নেগেটিভ হবে। এখন কেউ বলতে পারেন এই জিনিসটা থেকে আমি কিভাবে উত্তরণ করব, কোনো বই আছে কি? আমরা সবসময় বই খুঁজি যে কোনো বই আছে কিনা। কারণ আপনাকে কেউ কিন্তু ওইভাবে বইটা রেডি করে আপনার উইক পয়েন্ট গুলোকে আহ, আহ, হিসাব করে কেউ বই তৈরি করবে না। বই তৈরি করা হয় এভারেজ পিপলদের জন্য, যে সবাই কিনে, ওই বইটা যেন সবাই কিনে, কারণ বই সেল না হলে তো আর লাভ হবে না। সো আপনি স্পেসিফিক এইসব জায়গায় আপনি প্রবলেমে ফেস করতেছেন, তো আপনার জন্য শুধুমাত্র একজন কাস্টমারের জন্য তো কেউ বই বানাবে না, তাই না? তো আপনাকে এই জিনিসগুলো কি করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। নিজে নিজে প্র্যাকটিস করবেন কিভাবে, আপনি যখন অনুবাদ করবেন তখন আপনি খুঁজবেন যে এটা সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স। আপনি যখন ফোকাস সেটিং এর একটা সেন্টেন্স পড়তেছেন, সেটাকে আপনি নিজে নিজেই বলবেন যে এটা কি, আমি যে সেন্টেন্সটা পড়লাম এটা কি সিম্পল সেন্টেন্স ছিল নাকি কমপ্লেক্স সেন্টেন্স ছিল, এটা কোন টেন্সে ছিল, ঠিক আছে? আর আপনি যদি অলরেডি পারেন তাহলে তো আপনাকে আহ মানে আপনি নিজেই পারেন, ঠিক আছে? তাহলে আমি বলবো যে অন্য যে ক্লাসগুলো আছে আমাদের, সেই ক্লাসগুলোর ভিতরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, সেই ইনস্ট্রাকশন গুলো ফলো করেন। এখানে তো আপনি পারেননি। আর যারা পারেন না তারা এই জিনিসগুলোকে আমি বলবো যে এইভাবে এইভাবে নিজেকে আপডেট করে ফেলতে হবে, নিজেকে আপডেট করে ফেলতে হবে। এই জন্য আপনারা দেখবেন যে এসএসসি তে কম রেজাল্ট নিয়ে, এইচএসসি তে কম রেজাল্ট নিয়ে বিসিএস এ ভালো ক্যাডার পেয়ে সে চাকরি পেয়ে গেছে। তার মানে কি, সে এসএসসি এইচএসসি তে খারাপ রেজাল্টটা কি তাকে চাকরি দিয়েছে? না, সে ওই সময় পড়াশোনা করে না, ওই সময় তার অনেক লেকিংস ছিল, সেই জন্য সে খারাপ করেছে। কিন্তু পরবর্তীতে যখন চাকরির প্রস্তুতি নেয় তখন সে এই গ্যাপ গুলো, অনেক প্রিপারেশন নিয়ে অনেক চেষ্টা করে সে এই গ্যাপ গুলোকে কভার করে ফেলেছে, দ্যাটস ওয়াই সে চাকরিটা পেয়ে গেছে। সো দেখেন, প্রথমে ট্রান্সফরমেশন ওয়ান। আমি যদি কমপ্লেক্সের কথা বলি, কমপ্লেক্সের কিছু কিছু সেন্টেন্স আছে যে ইফ হি রানস ফাস্ট হি উইল গেট ট্রেন। এখন কেউ বলতে পারেন ইফ হি রানস ফাস্ট হি উইল গেট ট্রেন, এটা কিভাবে বুঝবো আমি কমপ্লেক্স? একটু আগে আমি আপনাদেরকে বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্সের গঠনটা কিরকম। সো এটা যদি আপনি বুঝেন যে গঠনটা এরকম, তাহলে এটা বুঝে ফেলবেন যে কমপ্লেক্স সেন্টেন্স। তারপরেও ইফ প্লাস অ্যাফার্মেটিভ এর যে সেন্টেন্স গুলো হয়, যুক্ত যে সেন্টেন্স গুলো হয়, সেগুলো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আপনাদেরকে আমি বলেছি যে অনুবাদে দুই বাক্য সহ অনুবাদ করতে বলে। দেখেন, ইফ হি রানস ফাস্ট একটা বাক্য, হি উইল গেট দ্য ট্রেন এটা একটা বাক্য। সো এইরকম বাক্যের দেখা আপনারা যখন অনুবাদ করবেন তখন কিন্তু আপনারা পাবেন। সো এইটাকে যদি প্যাসেজেই থাকে, অনুবাদের কথা শেষ হলো, প্যাসেজ যদি থাকে তাহলে প্যাসেজে কি করব, এটাকে যদি আমি ট্রান্সফর্ম করতে চাই, এখন আপনি যদি ট্রান্সফর্ম করতে চান সেক্ষেত্রে আপনার জন্য পড়েন। আর যদি আপনি বলেন যে না আমি হুবহুই দিব, মার্ক একটা কম পাই, আমার কষ্ট কম কম হোক তারপরেও, ঠিক আছে, আমি কষ্ট করতে নারাজ, আমি কমফোর্ট জোন থেকে বের হব না, ঠিক আছে, ওকে, আপনি দিয়েন না। এটা এখন পুরোপুরি তো আপনার এখতিয়ার, তাই না? কারণ আপনার লাইফ, আপনার ডিসিশন, চাকরিও আপনার, সবকিছুই আপনার।
ভালোটাও আপনার, মন্দটাও আপনার। সো কমপ্লেক্স থেকে আমরা যখন সিম্পল নিব, তো যদি ইফ প্লাস অ্যাফার্মেটিভ জাতীয় কোনো বাক্য পান, তাহলে যে জিনিসটা করবেন, ইফ প্লাস অ্যাফার্মেটিভ যেখানে আছে ওই জায়গাটা শুধুমাত্র আপনি বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি করে দিবেন। দেখেন, ইফ হি রানস ফাস্ট, তাহলে কি করেছে, বাই ভার্ব প্লাস আইএনজি রানিং ফাস্ট। ঠিক আছে, এটাকে আমি এটা করেছি, আর ওইটা তো হুবহু আছে। দেখেন পরের বাক্যটা কিন্তু হুবহুই আছে। সো এই জিনিসগুলো কিন্তু খুবই সহজ, আপনি যদি দুই একবার প্র্যাকটিস করেন, প্যাসেজে যদি আপনি চেঞ্জ করে দেন, আপনি তো একটু মার্ক বেশি পাবেন। সো আপনাকে এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। কমফোর্ট জোন থেকে যদি বের না হতে পারেন তাহলে প্রবলেম। সো তারপরে দেখেন, এইটাকে আমি কম্পাউন্ড করব কিভাবে, সেম জাস্ট এন বসাবো, আর যদি থার্ড পার্সন হয় তাহলে লেট বসাবো। দেখেন, লেট হিম রান ফার্স্ট, হি উইল গেট দ্য ট্রেন। ঠিক আছে, লেটের পরে সবসময় কি হয়, অবজেক্টিভ ফর্ম হয়, সেই জন্য হচ্ছে আমি সাবজেক্টটাকে অবজেক্টিভ ফর্ম করেছি। তো এই জিনিসগুলো আমাদের সিম্পলি বুঝতে হবে। আমি মনে করি যে একদম ছোট ছোট যে যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলো আপনারা পারেন। জাস্ট আমি একটা ওভারভিউ দিয়ে আপনাদেরকে বেসিক যতটুকু ক্লিয়ার করা দরকার সেই জিনিসগুলো ক্লিয়ার করে দিচ্ছি। এখন কেউ যদি বলেন যে লেটের পরে কিভাবে হিম হলো, তাহলে আমি বলবো যে একেবারে আপনার বেসিকের খুবই বাজে অবস্থা। আপনি ক্লাস 9-এর যে গ্রামার বই আছে সেখান থেকে আপনি চ্যাপ্টার, এই যে গ্রামাটিক্যাল জাস্ট ব্যাকরণগত যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলো একটু দেখেন। ঠিক আছে, কারণ আপনাকে তো আপনার উইক জোন নিয়ে কাজ করতে হবে সেটাকে ঠিকঠাক করার জন্য। তারপরে দেখেন, ট্রান্সফরমেশন 2 তে কি বলেছে, যদি কমপ্লেক্সে ইফ প্লাস নেগেটিভ হয়। দেখেন কমপ্লেক্স কিভাবে বুঝলাম, ওই যে ইফ আমি বলেছিলাম। তো যদি নেগেটিভ কোনো সেন্টেন্স হয় অথবা আনলেস হয়, দেখেন ইফ ইউ ডো নট স্টাডি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তারপরে কি, ইউ উইল ফেল, তো এটাকে একটা প্রিন্সিপাল ক্লজ। তো এটাকে কমপ্লেক্স থেকে আমি সিম্পল কিভাবে করতেছি, যে ইফ ইফ যুক্ত যে বাক্যটা আছে সেটাকে উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি করতেছি। উইদাউট ডো কে করতেছি, সরি ডো না, এখানে হচ্ছে ভার্বটা হচ্ছে স্টাডি। সো স্টাডি থেকে স্টাডিং, ইউ উইল ফেল, উইদাউট স্টাডিং ইউ উইল ফেল। আর যদি কম্পাউন্ডে হয়, সেম বাক্য শুধুমাত্র অর হবে, স্টাডি অর ইউ উইল ফেল। এটাকে কেউ বলতে পারেন যে স্টাডি অর ফেল। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি ট্রান্সফর্ম করে দিতে পারেন, আপনার বাক্যকে এইভাবে ট্রান্সফর্ম করে করে ফেলতে পারেন। এই হচ্ছে কি কথা। ওকে, তারপরে হচ্ছে যে জিনিসটা আমরা বলবো যে ট্রান্সফরমেশনের 3 নাম্বার, 3 নাম্বার যে রুলটা আছে সেটা হচ্ছে যে কমপ্লেক্সে যদি সো দ্যাট থাকে, যে উই উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। সো এইরকম যদি বাক্য থাকে সেটাকে আমরা সিম্পল করব কিভাবে, টু অথবা ইন অর্ডার টু, টু অথবা ইন অর্ডার টু। তো উই ইট টু লিভ। সো কম্পাউন্ডে যদি হয় তাহলে সেম, এই যে এন্ড এবং এন্ড সো দিব, উই ওয়ান্ট টু লিভ এন্ড সো উই ইট। সো এইভাবে আপনাকে কি কি করতে হবে, এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। আমি তো আপনাকে ধরিয়ে দিচ্ছি, আপনি একটা ক্লাস করলে যে এই যে ব্যাপারগুলো একেবারে আয়ত্ত হয়ে যাবে তা না। আমি জাস্ট যেই জিনিসগুলো যেভাবে দেখতে হয় এই জিনিসগুলো আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো আপনাকে বাসায় বসে বসে একটু দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর যারা হচ্ছে এক্সপার্ট তাদের সাথে নিজেকে তুলনা করলে হবে না, নিজের উইক জোনটাকে নিজেকে বুঝতে হবে। ঠিক আছে, ট্রান্সফরমেশন 4-এ যে জিনিসটা হয়েছে, যে কমপ্লেক্সে যদি সো থেকে দ্যাট থাকে, এরকম বাক্য আমরা হাই স্কুলে প্রচুর করেছি। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। সো এইটা একটা কি, ক্যান নট ওয়াক মানে একটা নেগেটিভ বাক্য। যদি নেগেটিভ বাক্য হয় তাহলে কি করব, আমরা টু টু দিব যদি সিম্পল হয়, আর অ্যাফার্মেটিভে এনাফ টু হবে। এখানে হয়তো বা 10টা রুলস আছে, আপনার হয়তো বা 5টা রুলস কাজে দিবে, 3টা রুলস কাজে দিবে না। সো যেই জিনিসগুলো আপনার কাজে দিবে সেই জিনিসগুলো জেনে রাখতে হবে। সো হি ইজ টু উইক টু ওয়াক, এইভাবে আপনি কি করে দিবেন, ট্রান্সফর্ম করে ফেলবেন। তারপরে কম্পাউন্ডে কি হয়েছে, এন্ড ভেরি হবে। ঠিক আছে, এন্ড দিয়ে, আর এটা কি হবে, ভেরি। দেখেন, হি ইজ ভেরি উইক এন্ড হি ক্যান নট ওয়াক। এখন কেউ বলতে পারেন যে এই জিনিসগুলো আমি কিভাবে করেছি, এই যে দুইটা বাক্য আছে সেই দুইটা বাক্যকে আমি করেছি। আর কম্পাউন্ডে কিভাবে হচ্ছে, কেউ বলতে পারেন যে এইখানে এই বাক্য এখানে এই বাক্য কিভাবে হচ্ছে। আমি শুরুতে যে আপনাদেরকে বলেছি যে কম্পাউন্ড একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়, একটা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে গঠিত হয়, সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়, এই জিনিসটা আমি বলেছি। সো রেকর্ড ভিডিও যখন আপ করে দিব তখন আপনি চাইলে টেনে গিয়ে একদম আবার শুরু থেকে ওই জিনিসগুলো সংজ্ঞা দেখে আসলেও আপনি ক্লিয়ার হয়ে যাবেন।
তারপরে দেখেন ট্রান্সফরমেশন 5 যে জিনিসটা হয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো বা অলদো থাকে, আমরা অনেক এরকম পাই, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। সো এরকম প্রশ্ন হয়তো বা আসবে না যে বাংলাদেশ যদিও বিভিন্ন খাতে উন্নতি করছে, কিন্তু এখনো সামাজিক অনেক সূচকে বাংলাদেশ পিছিয়ে আছে। সো দেখেন এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আপনি নিয়ে আসবেন। সো আপনি যখন বুঝবেন যে স্ট্রাকচারটা, একটা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কিভাবে করে, আপনি ইজিলি এই জিনিসগুলোকে রিলেট করতে পারবেন এবং কাজ করতে পারবেন। আর আপনি কত বেশি রিলেট করতে পারবেন তার ডিপেন্ড করবে আপনি এই বেসিক গুলো কতটুকু জানেন এবং আপনি কতটুকু চর্চা করেছেন। সো কমপ্লেক্স, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। সিম্পল, ইনস্পাইট অফ ভার্ব প্লাস আইএনজি। এখন ইনস্পাইট অফ ভার্ব প্লাস আইএনজি কোথায় দিব? যেখানে দোর সেন্টেন্সটা আছে। দোর সেন্টেন্সটা কোথায়? এই যে দো হি ইজ পোর, এটাকে কি করেছে? ইনস্পাইট অফ বিং পোর হি ইজ অনেস্ট, যেটা যেরকম ছিল প্রিন্সিপাল ক্লজ ঠিকঠাক রেখেছে। আপনারা আবার খেয়াল করে দেখবেন যে কমপ্লেক্স থেকে সিম্পল করার সময় প্রিন্সিপাল যে ক্লজ গুলো আছে সেগুলো কিন্তু সেমই থাকে। শুধুমাত্র কনজাংশন যুক্ত যে ক্লজ গুলো আছে সেইগুলো মূলত আমরা চেঞ্জ করতেছি। এবং এই জিনিসগুলো হাজার হাজার না, আমি জাস্ট আপনাদের 8টা রুলস, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই 8টা রুলস আমি আপনাকে দেখাচ্ছি। সো 8টা রুলস বোঝার মতো, 8টা রুলস জানার জন্য আমি মনে করি যে যথেষ্ট ধৈর্য এবং যথেষ্ট ইচ্ছা আপনার আছে অনুবাদে ভালো করার ব্যাপারে, এই কারিগরি ব্যাপারগুলো, এই ছোট ছোট বেসিক গুলো ক্লিয়ার করে ফেলার জন্য। সো এই জিনিসটা যদি কম্পাউন্ডে হয় তাহলে জাস্ট হবে বাট বা ইয়েট, হি ইজ পোর বাট অনেস্ট। সো এই জিনিসগুলো একবার জাস্ট আপনি করবেন, দেখবেন যে পরবর্তীতে অন্য যে বাক্যগুলো আছে ইজিলি করতে পারবেন। এই জিনিসগুলো সরাসরি অনুবাদে হয়তো বা কাজে দিবে না, কিন্তু ইংলিশ থেকে যখন আপনি বাংলা করবেন তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে এখানে দুইটা বাক্য আছে, দুইটা বাক্যকে কনজাংশন করে এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করা হয়েছে, তো আমাকে এটাকে দুইটা বাক্যতে ভাঙতে হবে, ভেঙে আমাকে বাংলাটা করতে হবে। সো সেক্ষেত্রে আপনি বাংলা করতে গেলে আপনার অনেক সুবিধা হবে। ট্রান্সফরমেশন 6 যে জিনিসটা বলেছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি সিন্স থাকে অথবা এস থাকে অথবা হয়েন যুক্ত থাকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লোজের সাবজেক্ট, এবং যদি কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়, ক্লোজের সাবজেক্ট একই হয়, দুইটি ক্লোজের মেইন ভার্ব যদি থাকে, কি বলেছে? তিনটা কথা বলেছে, সিন্স এস হোয়েন এগুলো যদি থাকে, অথবা দুইটা ক্লোজের সাবজেক্ট একই হয় এবং মেইন ভার্ব থাকে। ঠিক আছে, তাহলে কি করব আমরা? তাহলে যে জিনিসটা করব সেটা হচ্ছে যে when she saw the teachers she ran away, when she saw the teacher she ran away। সো এখানে দেখেন, এখানে কি করেছে? সিম্পল জাস্ট ভার্ব প্লাস আইএনজি করেছে, সিইং দ্য টিচার she ran away। দেখেন এখন আমাকে আপনাদেরকে একটা জিনিস বলি, আপনাদেরকে যখন প্রেসি রাইটিং লিখতে বলা হয়, আপনাদের যখন সামারি রাইটিং লিখতে বলা হয়, তখন আপনাদের মেইন থাকে কি, মেইন মাথায় চিন্তা থাকে হচ্ছে যে এই লেখাটাকে তো আমি লিখবো, কিন্তু আপনাকে যত ছোট করে লিখবেন এবং ছোট করে লিখে আপনি মনের ভাবটা প্রকাশ করতে পারবেন, তত আপনার জন্য কিন্তু প্লাস পয়েন্ট। দেখেন when she saw the teachers she ran away, এই যে কথাটা, এই কথাটাকে কি করেছে? seeing the teacher she ran away, ছোট হয়ে গেছে এটা, তাই না? if you do not work hard you will fail। তো এটাকে ছোট করতে কি করা হচ্ছে? ওয়ার্ক হার্ড অর ফেল, ডু অর ডাই। তো দেখেন আপনি টেন্সকে জাস্ট মানে সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে এসে, কম্পাউন্ড থেকে সিম্পলে নিয়ে এসে আপনি কিন্তু অনেক বড় একটা কথাকে ছোট করে লিখতে পারেন, অনেক বড় একটা কথাকে ছোট করে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রেস রেটিং এর ক্ষেত্রে কিন্তু কাজে দিবে, প্রেস রেটিং এর জন্য উপকার পাবেন, তাই না? তো এইখানে আপনার কয়েকটা জায়গায় আপনি উপকার পাচ্ছেন, প্রেসেজে উপকার পাচ্ছেন, প্রেসি রাইটিং এ উপকার পাচ্ছেন, আপনি ফোকাস রাইটিং এ উপকার পাচ্ছেন, বারবার একই ধরনের বাক্য আপনাকে লিখতে হচ্ছে না। তো এইভাবে আপনি শিখতে পারেন। এখন আপনি কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল এই জিনিসগুলো এত বেসিক ক্লিয়ার না, আপনি হচ্ছে অ্যাডভান্স লেভেল অনেক কঠিন কঠিন বাক্য দেখে আপনার আপ্লুত হন যে এইভাবে যদি দেওয়া যেত। তো আপনাকে কিন্তু বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার করে ফেলতে হবে যেন ভালো করা যায়। এতটুকু যদি আপনার থাকে, এতটুকু যদি আপনার বেসিক থাকে, আমি বলবো যে আপনি অনুবাদে ভালো করবেন, প্রেসি রাইটিং এও ভালো করবেন, এবং পেসেজেও আপনি হচ্ছে ভালো করবেন। সো আলটিমেটলি চাকরিটা পেলে আপনাকে সবাই বলবে আপনি সবই পারেন, আর চাকরি যদি না পান তাহলে আপনি যা পারেন কেউ বলবে না যার আসলে কিছু পারেন। এটাই তো দুনিয়ার নিয়ম। আর যদি দার্শনিক কথা হয় তাহলে ভিন্ন কথা। তো এখানে কম্পাউন্ড সেন্টেন্সে কি করবো আমরা? এন্ড দেয়ারফর দেব। এখানে এন্ড দিয়েছি, শি স দ্য টিচার এন্ড ran away।
সো এইভাবে আমরা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী করব। এখানে কারো কোনো ইয়া নাই, মানে দক্ষতার এখানে ব্যাপার কম। প্রথমে হচ্ছে স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে, তারপরে দক্ষতা। প্রথমে স্ট্রাকচারটা বুঝতে হবে, তারপরে দক্ষতা। আর এই জিনিসগুলো আমাদের সবারই মোটামুটি ইয়ার ব্যাপার, মানে আহ পরিচিত ব্যাপার, কারণ আমরা হাই স্কুলে এই জিনিসগুলো বারবার বারবার দেখে এসেছি। সো কমপ্লেক্সে যদি সিনজেস পয়েন্ট থাকে, একটু আগে আমি বলেছিলাম যদি সাবজেক্ট একটা হয়, আর এখন বলছি যে যদি দুইটা সাবজেক্ট হয় এবং দুইটা বি ভার্ব হয়। একটু আগে আমি বলেছিলাম দুইটা সাবজেক্ট যদি একই হয় আর দুইটা যদি কি হয় মেইন ভার্ব হয়। আর এখন বলতেছি যে দুইটা ক্লোজের সাবজেক্ট ভিন্ন হবে এবং বি ভার্ব হবে। দেখি আমরা উদাহরণ দেখি। এজ দে আর লেজি দে উইল ফেল। সরি, আমি যে জিনিসটা বলেছিলাম ভুল বলেছি, যে দুইটা ক্লোজের সাবজেক্ট ভিন্ন না, দুইটা ক্লোজের সাবজেক্ট যদি একই হয় এবং দুটি ক্লোজের যদি বি ভার্ব হয়, মানে আগেরটাও একই সাবজেক্ট ছিল এখনটাও একই সাবজেক্ট, কিন্তু আগেরটা মেইন ভার্ব ছিল এখনটা বি ভার্ব, তো বি ভার্ব হলে কি হবে? জাস্ট বিং হবে। দেখেন, এজ দে আর লেজি দে উইল ফেল, এটা কতটুকু বড়, আর বিং লেজি দে উইল ফেল এটা কিন্তু অনেক অনেক ছোট। ঠিক আছে, সো প্রেসিডেন্টিং এর ক্ষেত্রে কিন্তু এইভাবে যদি আপনি যদি ফলো করেন ট্রিক্স গুলো, আপনি কিন্তু একই কথা একই একই মিনিং আপনি কিন্তু কি করতে পারবেন, ছোট করে লিখে দিয়ে আসতে পারবেন। এন্ড দেয়ারফর, কম্পাউন্ডে কি হবে? এন্ড দেয়ারফর, সো দে আর লেজি এন্ড দে উইল ফেল। এইভাবে জাস্ট স্ট্রাকচার মনে রাখতে হবে। এখানে কোনো কিছু ম্যাজিক কিছু নাই, এখানে তেমন কোনো কিছু মানে যোগ বিয়োগের কিছু নাই, ক্যালকুলেশনের কিছু নাই। জাস্ট আপনি যদি স্ট্রাকচারটা বুঝেন, টেন্স শিখে আসছেন, সো আপনি টেন্স বুঝেন। এখন যদি এটা স্ট্রাকচার বুঝেন, আপনি টেন্স ধরে ধরে আপনি এগুলাকে করে ফেলতে পারবেন। জাস্ট একদিন সময় দেন, 2 দিন সময় দেন। সো ট্রান্সফরমেশন 8, এটা হচ্ছে আমাদের আজকের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনের জন্য সর্বশেষ রুল। যে জিনিসটা হচ্ছে যে সিন্স এস হোয়েন যদি হয় কমপ্লেক্স সেন্টেন্সে, এবং যে জিনিসটা বলছিলাম যে যদি ক্লোজের সাবজেক্ট যদি ভিন্ন হয়, তাহলে কি হবে? দুইটা ক্লোজে বি ভার্ব এবং সরি, যদি দুইটা ভিন্ন হয় সাবজেক্ট এবং দুইটা ক্লোজের বি ভার্ব থাকে, কি কি হবে? দুইটা ক্লোজ থাকবে, দুইটা ক্লোজের সাবজেক্ট ভিন্ন হবে এবং দুইটা ক্লোজে কি থাকবে? বি ভার্ব থাকবে। তো বি ভার্ব থাকলে কি হবে দেখি আমরা। এজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড উই ডিডন্ট গো আউট। সো সাবজেক্ট দুইটা এবং বি ভার্ব আছে, একটা ওয়াজ এবং পরটা হচ্ছে ডিডন্ট গো আউট। সো গো আউট কে আপনি ধরতে পারেন যেটা মেইন ভার্ব ধরতে পারেন, গো কে, কিন্তু এইখানে কিন্তু বি ভার্ব আছে। সো এইখানে যদি বি ভার্ব থাকে, তাহলে আমরা এইরকম ক্ষেত্রে, এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্ট প্লাস বিং হবে, তারপর অ্যাডজেক্টিভ হবে, তারপর সাবজেক্ট হবে, এক্সটেনশন হবে। এটা কি? এটা হচ্ছে একটা জাস্ট স্ট্রাকচার। সো আপনি স্ট্রাকচারটাকে মাথায় রাখবেন, যদি পারেন, যাদের মন চায় মুখস্থ করার ইয়া ভালো, তারা মুখস্থ করতে পারেন, চর্চার মাধ্যমে এটাকে আয়ত্ত করে নেবেন। তো দ্য ওয়েদার বিং ব্যাড উই ডিডন্ট গো আউট, এটাকে কি করা হয়েছে? সিম্পল করে আমরা সিম্পল করে ফেলেছি, দ্য ওয়েদার বিং ব্যাড উই ডিডন্ট গো আউট। আর যদি কম্পাউন্ডের ক্ষেত্রে হয়, ওই যে এন্ড অথবা দেয়ারফর, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড এন্ড উই ডিডন্ট গো আউট। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু এই জিনিসগুলোকে করে ফেলতে পারবেন। সো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে আপনাদের কি কোনো ইয়ে আছে? ওকে, তাহলে আমরা হচ্ছে আরেকটা রিচেক দিব। এই রিচেকটা দিলেই তা আমরা হচ্ছে ফাইনাল রাউন্ডে চলে যাব। ফাইনাল রাউন্ড বলতে হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করার ইয়া করতে পারবো পরবর্তী ক্লাসে। তো দেখেন, অনুবাদ চর্চাতে আমাদের যে জিনিসটা করেছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেখেছি, কিন্তু যদি ওই যে এরকম হয়, আমরা অনেক বাক্য দেখি যে জিনিসগুলো হচ্ছে যে সাবজেক্ট থাকে না, অবজেক্ট থাকে। যেরকম মানুষ নির্যাতিত হচ্ছে, নারীরা প্রতিদিন লাঞ্ছিত হচ্ছে। ঠিক আছে, এরকম যদি বলা হয় প্রত্যেক খেলোয়াড়কে বেতন দেওয়া হলো, নিজ নিজ বেতন দিয়ে দেওয়া হলো, তো এইরকম যে বাক্যগুলো আছে প্রত্যেক ইয়াকে দেওয়া হলো, তো এখানে সাবজেক্ট নাই। সো এই জিনিসগুলো কিসের আন্ডারে পড়ে? ভয়েসের আন্ডারে পড়ে। ভয়েস একটা খুবই সহজ একটা টপিক, আর আমি মনে করি যে ভয়েস সবাই পারেন, সবাই পড়ে এসেছেন। সো ভয়েস নিয়ে তেমন একটা কিছু বলার নাই, তারপরেও আমি একটু রিচেক দিয়ে দিব আপনাদেরকে যে ভয়েসটা কিভাবে করতে হয়। আমি যদি আজকে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে পারি, আমি যদি আপনাদেরকে আর একটু দেখিয়ে দিতে পারি, তাহলে আপনারা যখন বইটা নিয়ে বসবেন একদিনের জন্য, তখন আপনারা এই জিনিসগুলো আরো ইজিলি রিলেট করতে পারবেন। আর যখন আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবেন, তখন আপনারা এই জাস্ট টেন্স, ক্লোজ ফ্রেজ,
সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এবং এই ভয়েস, এই জিনিসগুলো দিয়েই, এই জিনিসগুলোর বেসিক ক্লিয়ার করেই আপনারা কিন্তু খুব সুন্দর করে অনুবাদ করতে পারবেন। ঠিক আছে? তারপরে তো ভোকাবুলারি তো অবশ্যই লাগবে। ভোকাবুলারি জিনিসগুলো তো, এগুলো তো মুখস্থের ব্যাপার, আপনার চর্চার ব্যাপার, আপনি কতটুকু চর্চা করেছেন, কতটুকু আপনি পড়েছেন। তো দেখেন, অ্যাক্টিভ টু পেসিভ ভয়েস আমরা করছি, অ্যাক্টিভ টু পেসিভ ভয়েস আমরা করছি। তো অ্যাক্টিভ টু পেসিভ ভয়েস যখন আমরা করতে যাব, তখন আমাদেরকে প্রথমে কি দেখতে হবে, যে কোনো একটা সেন্টেন্স যদি হয়, এই জিনিসগুলো আপনারা পারেন, তারপরে আমি একটু দ্রুত রিভিশন দিচ্ছি। যে আই ইট রাইস, এটাকে যদি আমরা পেসিভ ভয়েস করি, প্রথমে কি করব, অবজেক্টকে সাবজেক্ট রূপে নিয়ে আসবো, তারপরে কি করব, ভি ভার্ব বসাবো, তারপর বাক্যের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপরে বাই উইথ অ্যাড টু যে কোনো একটা বসাবো ওয়ার্ড অনুযায়ী। ঠিক আছে? ওয়ার্ড অনুযায়ী, যে ওই ওয়ার্ডটাকে ভার্ব অনুযায়ী। ঠিক আছে? ভার্ব যেরকম হবে সেটার অনুযায়ী হবে। অ্যাজ ইউজুয়াল আমরা দেখেছি যে বাই বেশি ইউজ হয়, তবে ভার্ব অনুযায়ী এটা ভিন্ন হতে পারে, উইথ হতে পারে, অ্যাট হতে পারে, টু হতে পারে। এই জিনিসগুলো আপনারা চর্চার মাধ্যমে দেখে নেবেন। তারপরে লাস্টে পঞ্চম ধাপে কি হবে, সাবজেক্টকে অবজেক্ট রূপে নিয়ে আসতে হবে। সো এইটাও কিন্তু আপনার প্যাসেজের জন্য কাজে দিবে, এটাও কিন্তু আপনার প্রেসিডেন্টিং এর জন্য কাজে দিবে। ঠিক আছে? অনুবাদে তো কাজে দিবেই ছোট করে, যে কিছু কিছু বাক্য আছে যেগুলো হচ্ছে সাবজেক্ট নাই, হ্যাঁ অবজেক্ট আছে, সেই বাক্যগুলোকে আমি কিভাবে হচ্ছে ট্রান্সফর্ম করব ইংলিশে, তো এইটা তো কাজে দিবে। কিন্তু প্যাসেজে কাজে দিবে কিভাবে, আপনার হচ্ছে সিনোনিম জানেন না, কিন্তু আপনি হুবহু না লিখে এটাকে উল্টিয়ে ভয়েস করে ফেলেছেন। আবার প্রেসিডেন্টিং এর ক্ষেত্রেও আপনি যদি হুবহু লিখতেছেন, এখন আপনি কমপ্লেক্স করতে পারতেছেন না, সিম্পল করতে পারতেছেন না, একটু আপনার জন্য কঠিন হচ্ছে, আপনি যদি সেটাকে ভয়েস করেও যদি চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা কাজে দিবে। ঠিক আছে? যে না হলে বলবে কি, প্রেসিডেন্টিং আপনি হুবহু দেখে, প্রশ্নে যেটা আছে হুবহু দেখে দেখে লেখছেন জাস্ট লাইক। সো দেখেন, আমি বলেছিলাম ভি ভার্বের কথা। ভি ভার্বের ব্যাপারগুলো আপনারা জানেন অলরেডি। প্রেজেন্ট সিম্পল টেন্সে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর হচ্ছে ভি ভার্ব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর সাথে বিং হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে হ্যাভ বিন বা হ্যাজ বিন হয়, তারপরে পাস্ট সিম্পলের সাথে ওয়াজ ওয়ার হয়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে ওয়াজ বিং ওয়ার বিং, পাস্ট পারফেক্ট টেন্সের সাথে হ্যাড বিং। এরকম করে যে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্সের সাথে শ্যাল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাথে শ্যাল বি বিং উইল বি বিং, ফিউচার পারফেক্টের সাথে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। সো এই জিনিসগুলো আমরা জানি, হয়তো বা 10টা জিনিস আমরা জানতাম, একটা জিনিস ভুলে গেছি। সো ওই একটা জিনিস আপনার যেন মাথায় থাকে, মনে থাকে, যেন ন্যূনতম ভুলটাও না হয়, আপনি যেন 10 on 10 প্রিপারেশন নিয়ে যান, সেটার জন্যই এই জিনিসগুলো আমি জাস্ট আপনাকে একটু রিচেক দিয়ে দিচ্ছি আর কি। আর সাবজেক্ট কে অবজেক্ট করা হয়, আই কে কি করা হয় মি, উই কে কি করা হয় আস, আর যদি বলা হয় উই অল, তাহলে কি হবে অল অফ আস। সো এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলোতে কিন্তু ভুল হয়ে গেলে আমাদের মার্কটা চলে যায়। আর ইট কে ইটস হবে না, ইট হবে ইট। এখন কেউ যদি কেউ কি বলতে পারেন যে যদি কোনো নাম থাকে, ধরেন রহিম, তাহলে এটা চেঞ্জ হয়ে কি হবে? নামই থাকবে। ওকে, নাম নামই থাকবে। সো এই ছোট ছোট কনসেপ্ট গুলো আমরা হাই স্কুলে পড়ে এসেছি, হয়তো বা 10টা থেকে 9টা আমরা মনে আছে, একটা জিনিস ভুলে গেছি, এই জিনিসগুলো একটু রিচেক দিয়ে নেবেন জাস্ট। আর এই উদাহরণগুলো আপনারা সবাই পারবেন, আই হ্যাভ ইটেন রাইস, ঠিক আছে, তারপর আই শ্যাল ইট রাইস, এই জিনিসগুলো পারবেন। আমি এই শীটটা আপনাদেরকে দিয়ে দিব, এটা তেমন কোনো আহামরি শীট না, জাস্ট একটু রিচেক দিয়ে দেখবেন যে আপনাদের কোথায় কোথাও কোনো যদি কাজ করার থাকে, তাহলে এই জিনিসগুলো নিয়ে কাজ করবেন। যদি কাজ করা না থাকে, তাহলে দরকার নাই। আর যদি কেউ বলেন যে আমি হচ্ছে একটা সিম্পল জিনিস আমি আমি বুঝতেছি না, তাহলে আমি বলবো যে ওই যে ক্লাস 9-এর বইটা যদি আপনি দেখেন, ট্রাস্ট মি আপনি পারবেন। আর তারপরে যদি ছোট ছোট জায়গায়, একেবারে ছোট ছোট জায়গায়, যে বি ভার্ব নিয়ে আপনি একটু কনফিউশনে আছেন, বা সাবজেক্ট থেকে অবজেক্টে কনফিউশনে আছেন, ঠিক আছে, আমাকে জানাবেন, আমি ট্রাই করব আপনাকে এই ব্যাপারগুলো সলভ করে দেওয়ার জন্য। কারণ এখানে যারা আছেন সবাই প্রিলি পাস করে এসেছেন, আর প্রিলি পাস করা মানুষ রিটেনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কেউ কেউ ভাইভাও দিচ্ছেন। সো এই ভয়েসের যে এই ব্যাপারগুলো আছে, তারা প্রিলিতে আপনারা অলরেডি এই প্রিপারেশন নিয়েছেন, কারণ প্রিলিতে ভয়েস আসে। তো সেই জন্য এই জিনিসগুলো আমি হচ্ছে মোটামুটি করে রিপিট করে দিচ্ছি আর কি, মানে হালকা করে দিচ্ছি, একেবারে ডিপে না যে, কারণ আপনারা এই জিনিসগুলো অলরেডি জানেন। আর যদি মোডাল ভার্ব থাকে, যদি সেন্টেন্সে মোডাল ভার্ব থাকে, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, ডিউ টু, উইং টু, নোয়িং টু, লাইক টু, প্রেফার টু, ফরওয়ার্ড টু, ইজ টু, এম টু, আর টু, এরকম যদি থাকে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই স্ট্রাকচারটা হবে, যে জিনিসটা আমরা বলেছিলাম, আগেও বলেছিলাম, প্রথম ধাপে আমরা অবজেক্টকে সাবজেক্ট আনবো, তারপরে দ্বিতীয় ধাপে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে মোডাল ভার্বটাকে আমরা বসিয়ে দেবো। মোডাল ভার্বটা কি, সেন্টেন্সে হয়তো বা যে শ্যাল, শুড কোনো একটা কিছু থাকবে, সেটা আমরা বসিয়ে দেবো। তৃতীয় ধাপে আমরা কি করব, ভি ভার্বটাকে বসাবো, সরি ভি বসাবো। আর চতুর্থ ধাপে
আমরা যে বাক্যের মেইন যে ভার্বটা আছে সেটাকে পাস্ট পার্টিসিপল রূপে নিয়ে আসবো। তারপর পঞ্চম ধাপে বাই উইথ অ্যাড টু বসাবো, যেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে সাবজেক্টকে অবজেক্ট রূপে নিয়ে আসবো। সো এখানে নতুন যে জিনিসটা হচ্ছে, একটা হচ্ছে মোডাল ভার্ব এসেছে আর হচ্ছে ভি ভার্ব এসেছে। মোডাল ভার্ব যুক্ত যেই বাক্যগুলো আছে, উদাহরণ এই এই জিনিসগুলো আছে যে উই কুড নট গো ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, উই শুড ডু দ্য ওয়ার্ক, দে হ্যাভ টু টেক দ্য ডিসিশন। এই জিনিসগুলো আপনি ইজিলি এই যে ধাপগুলো করে করে আপনি কিন্তু করে ফেলতে পারবেন, এগুলো জাস্ট নর্মাল ব্যাপার। আর এইগুলো হচ্ছে আপনার যদি করেন সময় কিন্তু নষ্ট হবে না। আপনার প্রিলিমিনারির জন্য যে প্রিপারেশন সামনে হয়তো বা বাংলাদেশ ব্যাংক অফিসারে আপনি প্রিলিমিনারির জন্য বসবেন, তো সেই ক্ষেত্রে কি আপনার কাজে লাগবে না? আপনি এই যে জিনিসটা করবেন, আপনি হয়তো বা বলতে পারেন যে এরকম করে আপনার কি অনুবাদে কাজে দিবে বা এই ইয়াতে কাজে দিবে, এরকম ট্রান্সফরমেশন। হ্যাঁ, হয়তো বা আপনার 50% কাজে দিবে বা 60% কাজে দিবে, এই লেকচার থেকে 70% হয়তো বা কাজে দিবে। বাকি 30% কিন্তু বৃথা যাবে না, বাকি 30% আপনার প্রিলিমিনারির জন্য কাজে দিবে। প্রিলিমিনারিতে দেখবেন ভয়েসের নিয়ে প্রশ্ন আসে। তারপরে দেখেন যদি শুধু মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, যদি শুধু মূল ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, যে বললো যে ডু দ্য ওয়ার্ক, ওপেন দ্য ডোর, ঠিক আছে, তখন কি করবেন? প্রথমে লেট বসাবেন, তারপরে অবজেক্ট বসাবেন। অবজেক্ট কি? দা ওয়ার্ক। তারপরে বি, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্ব এখানে কি? ডু। সো ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান। এই জিনিসগুলো ইজিলি পারবেন আপনারা, জাস্ট হচ্ছে একটু রিচেক দেয়া। সো এইভাবে আপনারা স্ট্রাকচার গুলো মেনটেন করে আপনারা ট্রান্সফর্ম করতে পারবেন। আপনাদের এই জিনিসটা কিন্তু সময় নষ্ট হবে না, প্রিলিমিনারির জন্য কাজে দেবে। তো যদি ডু নট হয়, যদি ডু নট দিয়ে কোনো সেন্টেন্স হয়, তাহলে কি করব? যদি ডু নট দিয়ে কোনো সেন্টেন্স হয় তাহলে আমি শুরুতেই যে জিনিসটা করব সেটা হচ্ছে যে লেট নট বসাবো, তারপর অবজেক্ট বসাবো, তারপর ভি ভার্ব বসাবো, তারপর যে বাক্যটা নিয়ে কাজ করছি সেই বাক্যের পাস্ট পার্টিসিপল বসাবো। যে ডু নট হিট দা পোর, এটা কি হবে? লেট নট, তারপরে দা পোর বি হেটেড। এই হচ্ছে গিয়ে ধাপ অনুযায়ী ধাপে ধাপে আপনি এই জিনিসগুলো করে ফেলতে পারবেন। তারপরে দেখেন যদি লেট দিয়ে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যেরকম মি, আস, ইউ, দেম, হিম, হার, তো সেই ক্ষেত্রে আমরা এই ধাপগুলো করবো। প্রথমে লেট দিব, তারপর অবজেক্ট দিব, তারপর বি দিব, তারপর ভার্বের বাক্যের যে ভার্বটা আছে সেটা পাস্ট পার্টিসিপল দিব, তারপর বাই দিব, তারপর প্রদত্ত ব্যক্তিবাচক অবজেক্টটা দিব। ঠিক আছে, লেট হিম রাইট এ লেটার। আপনারা এটাকে ট্রান্সফর্ম করে একটু কমেন্টে জানান যে এটা ট্রান্সফর্ম করলে আপনারা কিভাবে করবেন। অনেকেই অ্যান্সার করে ফেলেছেন। আমার কাছে মনে হয় যে এই আমার যে তিনটা ব্যাচ আছে, তিনটা ব্যাচের মধ্যে এই ব্যাচটা হচ্ছে কিউট ব্যাচ। এখানে মোটামুটি যারা পার্টিসিপেন্ট আছেন সবাই অনেক হচ্ছে সুন্দর করে ক্লাস করেন, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সো অনেকেই অ্যান্সার করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। কিউট ব্যাচের কিউট পার্টিসিপেন্টস দেরকে সবাইকে থ্যাঙ্কস। সো আমরা হচ্ছে পরেরটা দেখি। সো নেভার যুক্ত যদি বাক্যকে আমরা ভয়েস চেঞ্জ করতে যাই তাহলে কি করব? শুরুতে আমরা লেট নট দিব, তারপরে অবজেক্ট দিব, তারপরে এভার ভি দিব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেবো। তো নেভার হেট দা পোর, এটা কি হবে? লেট নট দা পোর এভার ভি হেটেড। ঠিক আছে, এই জিনিসটা আপনি যদি ঘরে বসে বসে, যারা পারবেন না, যারা ঘরে বসে বসে এই জিনিসটাকে ধাপে ধাপে আপনি কিন্তু করে ফেলতে পারবেন। ঠিক আছে, এই যে ছোট ছোট জায়গায় যদি আপনি কাজ করেন আপনার কিন্তু অনেক আপনি এটার হেল্প পাবেন, মানে উপকার পাবেন আশা করি। প্রিলিমিনারিতে তো পাবেনই, তাই না? ওকে, সো দেখেন রিফ্লেক্সিভ বাক্যের ক্ষেত্রে যে জিনিসটা হবে, রিফ্লেক্সিভ বাক্যের ক্ষেত্রে এইভাবে আমরা করব যে দে কিল দেমসেলফ। এটা কি এটা করেছি, এটা হচ্ছে এটাকে এটা রিফ্লেক্স করতেছে। প্রথমে অবজেক্ট কে সিলেক্ট করে ক্ষেত্রে আর যে যাই ট্রান্সফর্ম ভয়েস চেঞ্জ হয়ে গেলে তো না, চার্জার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ এই কি সেন্টেন্স সেন্টেন্স শুরুতেই করে একটা ক্লাসের মাধ্যমে পারবেন না, আপনাকে কি চর্চা করে 2 ঘন্টা একটু চর্চা করে ফেলবেন বাসায় বসে। হো থেকে বাই হোম হবে, ভিভার হবে কি টেন্স এবং পার্সন অনুযায়ী, তারপর অবজেক্টকে সাবজেক্ট ফর্ম নিতে হবে এবং মূল ভাবে পাস্ট পার্টিসিপল, এবং লাস্টে কি কি হবে? প্রশ্নবোধক চিহ্নটা আমরা বসিয়ে দেব। ঠিক আছে,
তো দেখেন এই উদাহরণ আছে হু উইল ডু ইট, বাই হোম উইল ইট বি ডান। এটাকে হচ্ছে আমরা ট্রান্সফর্ম করেছি। হু উইল ডু ইট কে বাই হোম উইল ইট বি ডান, এটাকে আমরা জাস্ট হচ্ছে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, এইভাবে আমরা ট্রান্সফর্ম করতে পেরেছি। এখন যদি কেউ বলে যে আমার হোম যুক্ত হচ্ছে কোনো এসেছে, বাক্য এসেছে, তাহলে কি করব? হো কি করব, কি হোম কি করব, হো বানিয়ে দেব, আর বি ভার্ব বসাবো টেন্স পার্সন অনুযায়ী, তারপরে তৃতীয় ধাপ করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর চতুর্থ ধাপে বাই দিব, এবং লাস্টে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা দিয়ে আমি কি করব? প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দেব। সো এই যে উদাহরণ, হোম ডিড ইউ সি অন দ্য রোড, এই জিনিসটা আমি কি করেছি? প্রথম ধাপ দ্বিতীয় ধাপ মেনটেন করে, অনুসরণ করে আমি এই অ্যান্সারটা করেছি। হোম থেকে কি করেছে? হু বানিয়েছি, তারপরে ওয়াজ দিয়েছি বি ভার্ব অনুযায়ী, টেন্স এবং পার্সন অনুযায়ী, তারপরে যে বাই ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি, চতুর্থ ধাপে বাই দিয়েছি, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিয়েছি, এবং লাস্টে দিয়ে এক্সটেনশনটা দিয়ে আমি প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিয়েছি। সো এইভাবে আমরা অ্যান্সার গুলো করতে পারবো। সর্বশেষ যে রুলটা সেটা হচ্ছে যে হোয়াট যুক্ত, যদি হোয়াট যুক্ত বাক্য হয় তাহলে আমি কি করব? প্রথমে হোয়াট বসিয়ে দিব, প্রথমে আমি হোয়াট বসিয়ে দিব, হোয়াট যুক্ত থাকলে হোয়াটই দিব। কেউ হয়তো বা ভুলে বাই হোয়াট বসিয়ে দিবে, কারণ বাই হোয়াট বসিয়ে দিলে সে কিন্তু জিরো পাবে, তাই না? তো দ্বিতীয় ধাপে আমি কি করব? ভি ভার্ব টেন্স অনুযায়ী অ্যাজ ইউজুয়াল, তৃতীয় ধাপও আগের মতোই, চতুর্থ ধাপও আগের মতোই, পঞ্চম ধাপও আগের মতোই, জাস্ট হচ্ছে প্রথম ধাপটা চেঞ্জ হয়েছে। তো কি করেছি? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটাকে কি করেছে? হোয়াটই রেখেছি, তারপরে ভার্ব অনুযায়ী হচ্ছে টেন্স অনুযায়ী আমি এখানে ভি ভার্ব দিয়েছি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি, তারপর যেভাবে বাই বলেছিল সেটা দিয়েছি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিয়েছি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। ভয়েস নিয়ে একটা মোটামুটি এক ঝলকে একটা রিভিউ আমরা দিলাম, ঠিক আছে, রিচেক করলাম, কারণ আমাদের এই জিনিসগুলো একটু জানার দরকার ছিল। আর সিম্পল কমপ্লেক্স নিয়েও একটা রিভিউ দিলাম। আপনাদের যদি এই ব্যাপারগুলোতে কারো যদি মনে হয় যে আমাকে একটু গভীর থেকে বুঝতে হবে, তাহলে আমি বলবো যে আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে ক্লাস 9-এর গ্রামার বইটা একটু দেখে ফেলবেন। ক্লাস 9-এর গ্রামার বই দেখলে আমার মনে হয় যে এই জিনিসগুলো আরো আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আপনাদের সাথে পুনরায় কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে শুভরাত্রি।